আমি শরীফ আল হাসান আজকে ক্লাস 6 এর পঞ্চম অধ্যায় সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা ক্লাস 6 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে এমসিকিউ সৃজনশীল আসবে পরীক্ষাতে। সো এটা ভালো মতো করতে হবে, এ অধ্যায় ছাড়া যাবে না, এই অধ্যায়টা অবশ্যই করে থাকতে হবে। তো আজকে সুন্দরভাবে অধ্যায়টা শেষ করে দেব পুরো অধ্যায়। তো এই ক্লাসটাই তোমার জন্য যথেষ্ট। যদি এই ক্লাসটা করো তাহলে তোমার A to Z কাভার হয়ে যাবে। সো আমরা সর্বপ্রথম এই অধ্যায়ের টাইটেলটাই দেখতে পাচ্ছি যে সরল সমীকরণ। তার মানে কি বোঝাচ্ছে? যে সরল সমীকরণ। তাহলে আমাকে আগে এই টাইটেলটার মানেটা কি আগে আমাকে দেখতে হবে। তো আমরা সরল এক জিনিস, সমীকরণ আরেক জিনিস। তাহলে আমাকে সমীকরণ মানে কি এটা আমাকে আগে জানতে হবে। তো সমীকরণে আমরা আগে আসি। সমীকরণ মানেটা কি? সমীকরণ মানেটা কি এটা আগে আমাকে জানতে হবে। আমি যদি সমীকরণ মানেটা না বুঝি তাহলে আমার অঙ্ক হবে না। তো সমীকরণ মানেটা কি হচ্ছে? যে সমীকরণ মানে হচ্ছে যে চলক যুক্ত আর কি প্রক্রিয়া চিহ্ন সংবলিত সমান বাক্যকে কি বলে? সমীকরণ বলে। অর্থাৎ আমার কি যে একটা রাশির ভিতরে বা আমি একটা মনের মতো লিখলাম যে x + 5 = 7, আমি এটা লিখলাম। তো এটা একটা আমি সমীকরণ লিখেছি, তো সমীকরণের ভিতরে তোমার থাকতে হবে কি থাকতে হবে? চলক যুক্ত থাকতে হবে। চলক মানে কি এগুলো আমরা চতুর্থ অধ্যায়ে জেনেছি। চলক মানে কি এটা আমরা এর আগের যে অধ্যায়টা চতুর্থ অধ্যায়, সে অধ্যায়ে আমরা চলক, পদ, সহগ এইগুলো আমরা জেনেছি। তো আমার চলক হচ্ছে সেটাই ইংলিশে XYZ বর্ণমালাগুলো আছে, ওই XYZ এগুলাকে বলা হয় চলক। তো আমার এখানে অজ্ঞাত রাশি x, তো চলক যুক্ত আছে। এই চলক যুক্ত প্রক্রিয়া চিহ্ন সংবলিত। প্রক্রিয়া চিহ্ন মোট 4টি। আমরা জানি প্রক্রিয়া চিহ্ন মোট 4টি। একটা হলো যোগ, একটা বিয়োগ, একটা কি ভাগ, আর একটা হচ্ছে গুণ। অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন কয়টা? 4টা। এই প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে। সমীকরণ যদি হতে হয় তাহলে থাকতে হবে তাকে চলক, থাকতে হবে তার কি প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে, অর্থাৎ ওই 4টের ভিতরে যে কোনো থাকতে পারে। তারপরে থাকতে হবে সমান। তারপরে কি থাকতে হবে? সমান। তো আমার এখানে চলক আছে, এটা x হচ্ছে আমার কি চলক। তারপরে আমার কি আছে? এখানে প্লাস আছে। প্লাস মানে কি? প্রক্রিয়া চিহ্ন আছে। প্রক্রিয়া চিহ্ন প্লাস মানে হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, অর্থাৎ 4টা চিহ্ন। এবং আমার আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে সমান। অর্থাৎ এখানে আমার সমান আছে, দেয়া আছে। তাহলে এই যে আমার x + 5 = 7, তাহলে এটা হচ্ছে আমার একটা কি সমীকরণ। তাহলে একটা সমীকরণ তখনই বলা যাবে যখন আমার কি থাকবে? আমার থাকতে হবে চলক থাকতে হবে, তারপরে থাকতে হবে প্রক্রিয়া চিহ্ন, অর্থাৎ 4টা চিহ্নের ভিতরে থাকতে হবে, তারপরে থাকতে হবে আমার সমান চিহ্ন। সেটাই কি আমি বলতে পারবো সমীকরণ। যদি না থাকে তাহলে সেটাকে আমি সমীকরণ বলতে পারবো না। সো আমরা একটু খেয়াল করি যে এটা একটা তাহলে কি 2x + 1 = মনে করো 5। তাহলে এই 2x + 1
ইজ ইকুয়াল টু অর্থাৎ সমান 5। তাহলে এটাকে আমি কি বলতে পারবো, এখানে আমার কি চলক আছে এক্স, এক্স হচ্ছে চলক, চলক এক্স। এখানে আমার প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন আছে, প্রক্রিয়া চিহ্ন আছে। আর এখানে আছে আমার সমান চিহ্ন আছে, সমান সমান আছে। তাহলে এই যে 2x + 1 = 5, এটা হচ্ছে একটা কি, এটা একটা সমীকরণ, এটা একটা কি সমীকরণ। এবং সমীকরণের ভিতরে একটা চলক থাকতে হবে, যে কোনো চলক থাকুক, চলক থাকতে হবে, প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে, আরেকটা থাকতে হবে আমার সমান থাকতে হবে, যেটা আমি 2x + 1 = 5 এই ধরনের কি রাশিটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলা হচ্ছে আমার সমীকরণ। তো আমরা সমীকরণ মানেটা কি বুঝতে পারলাম। তো একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে আমার সমীকরণে থাকে দুইটা পক্ষ, সমীকরণে থাকে দুইটা পক্ষ। আমার যদি হয় x + 5 = 8, তো এটা একটা সমীকরণ, এটা অবশ্যই একটা সমীকরণ, কারণ এখানে আছে কি চলক আছে, প্রক্রিয়া চিহ্ন প্লাস আছে, তারপরে সমান আছে, দেন তাহলে এটা হচ্ছে আমার কি একটা সমীকরণ। তো এই সমীকরণের ভিতরে আমার এই পঞ্চম অধ্যায়টিতে কি নিয়ে আলোচনা করেছে, আমাকে আগে ডিফাইন করতে হবে পঞ্চম অধ্যায়টাতে কি নিয়ে আলোচনা করেছে। তো আমাকে পঞ্চম অধ্যায়ে বলেছে সরল সমীকরণ, সরল সমীকরণ নিয়ে আলোচনা করেছে। তাহলে যেটা হচ্ছে আমার একঘাত বিশিষ্ট, একঘাত বিশিষ্ট যেটা সমীকরণ, যে সমীকরণটা হচ্ছে একঘাত বিশিষ্ট, সেটাই হচ্ছে আমার সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ হচ্ছে একঘাত বিশিষ্ট, সরল সমীকরণ হচ্ছে একঘাত বিশিষ্ট। তাহলে আমি যদি বলি যে এই যে আমার এখানটাতে আছে x + 8 = 3, যদি আমি বলি যে x + 8 = 3, তাহলে এটার ঘাত কয়টা আছে, এক্স এর ওপর কত পাওয়ার আছে, 1 আছে। তাহলে 1 যদি থাকে, ওই একঘাত বিশিষ্ট যে সমীকরণটা থাকবে সেটাই হচ্ছে আমার সরল সমীকরণ। তাহলে এখানে ঘাত আছে, উপরে 1, তাহলে একঘাত বিশিষ্ট যে সমীকরণটা থাকবে সেটাই হচ্ছে সরল সমীকরণ, সরল সমীকরণ একঘাত বিশিষ্ট যেটা থাকবে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে x - 4 = মনে করো 3 আছে। তাহলে এই সমীকরণটা কেমন বলতে পারবো, এটাকে বলা যাবে সরল সমীকরণ। কারণ কি, কারণটা হচ্ছে এই যে আমার চলক আছে, এই চলকের ওপরে পাওয়ার কিছু না থাকলে থাকে 1, পাওয়ার কিছু না থাকলে থাকে 1, যেহেতু পাওয়ার আছে 1, সেজন্য এটা হচ্ছে সরল সমীকরণ। তাহলে এবার যদি আমি এটাকে বলি x² - 4 = মনে করো যে এখানে 3 আছে, তো এটা একটা কি সমীকরণ, অবশ্যই সমীকরণ হবে। তো এটাকে কি আমি সরল সমীকরণ বলতে পারবো, এটাকে কি আমি সরল সমীকরণ বলতে পারবো x² - 4 = 3? আমি এটা কখনোই বলতে পারবো না। কারণ কি, সরল সমীকরণ হতে গেলে আমার অবশ্যই যেটা চলক থাকবে ওই চলকের মাথার ওপরে এক ঘাত থাকতে হবে। যদি দ্বিঘাত থাকে, অর্থাৎ 2টা বা 3টা ঘাত থাকে, তাহলে সেটা হবে সরল সমীকরণ না, সেটা সরল সমীকরণ হবে না। তো আমার সরল সমীকরণ এগুলো আমরা বুঝতে পারলাম। এবার আমাকে চিনতে হবে যে একটা সমীকরণের 2টা পক্ষ থাকে। একটা সমীকরণের কয়টা পক্ষ থাকে? 2টা। যেমন আমি যদি এখন লিখি যে x + 6 = আমি 10 লিখলাম, আমি এই জিনিসটা লিখলাম x + 6 = 10। আমি এই জিনিসটা লেখার পরে আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসটাতে আমার
দুইটা পক্ষ আছে, অর্থাৎ আমার যেটা থাকবে সমানের সমানের বাম পাশে, সমানের বাম পাশে যেটা থাকবে এটা কি, সমানের বাম পাশে যেটা থাকবে, অর্থাৎ সমানের বাম পাশে কি আছে আমরা দেখতে পাচ্ছি x + 6, তাহলে এটা হচ্ছে আমার বাম পক্ষ, বাম পক্ষ। এবং সমানের সমানের ডান পক্ষে যেটা থাকবে সেটা হচ্ছে ডান পক্ষ। সমানের কি, এই সমানের যে ডান পক্ষে যেটা থাকবে এটি হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা এই দুটো বুঝতে পারলাম যে সমীকরণ হতে গেলে আমাকে মানে থাকতে হবে, কি থাকতে হবে, চলক থাকতে হবে, প্রক্রিয়ার চিহ্ন থাকতে হবে, সমান থাকতে হবে। তারপরে আমরা চিনতে পারলাম যে সরল সমীকরণটা কি, সরল সমীকরণ হলো এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এবার আমরা বুঝতে পারলাম সমীকরণের ভিতরে থাকে দুইটা পক্ষ, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। এই দুটা পক্ষ নিয়েই আমাকে অঙ্কগুলা করতে হয়। তো আমরা একটু করি যে আমার এই যে আছে এখানে আমরা এখানে একটা উদাহরণ দেব যে আমাদের সরল সমীকরণ, চলক, তারপরে পদ, এগুলো আমরা চতুর্থ অধ্যায়ে জেনেছি। তো এখন যদি আমাকে বলা হয় যে x - 4 = 10, এটা বলেছে, তো এটা হচ্ছে আমার কি, এটা একটা সমীকরণ। সমীকরণটার নাম কি, সরল সমীকরণ। কারণ কি, কারণ এখানে x এর উপরে একটাই ঘাত আছে, মানে একটাই মাত্রা আছে, সেজন্য এটা সরল সমীকরণ। এই সমীকরণের ভিতরে আমার দুইটা পক্ষ থাকে, যেটা আমার সমানের থেকে বামে থাকে এটা হচ্ছে বাম পক্ষ, আর যেটা সমানের এই পাশে থাকে এটা কোন পক্ষ, ডান পক্ষ। আমার সমীকরণের দুইটা পক্ষের একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। এই দুইটা পক্ষের ভিতরে আমাকে কিছু জিনিস সমীকরণে জানতে হবে। সে জিনিসগুলো হলো, সত্যগুলো হলো যে আমার যদি একটা আমি লিখি যে a = b, a = b, আমি যদি লিখি এটা যে a এর মান সমান b এর মান, আমি এই জিনিসটা যদি লিখি তো এই জিনিসটাতে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যদি বাম পক্ষ আর ডান পক্ষ এই দুইটা পক্ষের ভিতরে যদি বাম পক্ষে দুইটা পক্ষের ভিতরে বাম পক্ষে যদি 1 যোগ করি তাহলে কি ডান পক্ষেও কি করতে হবে, ডান পক্ষেও 1 যোগ করতে হবে, তাহলে সমান হবে, যোগ করতে হবে। তাহলে আমরা মনে করি আমার যদি বাম পক্ষে 2 যোগ করি তাহলে ডান পক্ষ 2 যোগ করতে হবে। যদি আমি বাম পক্ষে 5 যোগ করি তাহলে কি ডান পক্ষ 5 যোগ করতে হবে। অর্থাৎ আমার তারাজু বাটখারার ভিতরে যদি আমি এই তারাজু পাল্লাতে 2 কেজি আলু নিই এবং আমি যদি এই পাশে 2 কেজি কিনি বেগুন নিই, তাহলে আমার কি হবে, তারাজু পাল্লার দুটাই সমান হবে। যদি দুইটা সমান হয়, আমি যদি আবার উলট পালট করি, এই জায়গাতে এটা রাখবো, এই জায়গাতে এটা রাখবো, অর্থাৎ উলট পালট করলাম। উলট পালট করলে কি হবে, আমার তারাজু পাল্লার যে মান সেটা তো সমানই থাকবে। তো আমি যেদিকে আমার 2 কেজি আলু আছে বা বেগুন আছে সেই দিকে যদি 1 কেজি আরও যোগ করি তাহলে এই সমানের এই দিকে কী করতে হবে, আরও 1 কেজি যোগ করতে হবে। অর্থাৎ আমার বাম পক্ষ এবং ডান পক্ষে যদি আমি 1 যোগ করি তাহলে ঠিক বাম পক্ষে যোগ করলে ডান পক্ষে 1 যোগ করতে হবে। যদি বাম পক্ষে 5 যোগ করি তাহলে ডান পক্ষ কী করব, 5 যোগ করতে হবে। তাহলে আমার মানের কোনো পরিবর্তন হয় না, এটা করা যায়, এটা বীজগাণিতিক নিয়ম। তো এটা আমরা বুঝতে পারলাম। এবার আসি, মনে করি তাহলে a + 1 যদি করি তাহলে b + 1 সমান হবে, অবশ্যই সমান হবে, আমরা বুঝতে পারলাম। এবার
আমাদের আরেকটা নিয়ম মনে রাখতে হবে যে আমার যদি বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়, বাম পক্ষ আর ডান পক্ষ মনে করো সমান, এই সমানের ভিতরে যদি আমি বাম পক্ষে 1 বিয়োগ করি আর ডান পক্ষ যদি 1 বিয়োগ করি, তাহলে মানের কি পরিবর্তন হবে? না। আমি যদি বাম পক্ষে 1 বিয়োগ করি, 1 মাইনাস করি, ডান পক্ষ 1 মাইনাস করতে হবে, এটা হচ্ছে আমার নিয়ম। তাহলে আমি যদি এখানে -1 করি, তাহলে এখানেও করতে হবে কত? -1। তাহলে এই রাশিটা কি হবে? সমান হবে। আমরা বুঝেছি। যদি আমার 1 যোগ করি তাহলে ডান পক্ষ 1 যোগ করতে হবে, 1 বিয়োগ করি তাহলে আমার ডান পক্ষ 1 বিয়োগ করতে হবে। এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি আশা করি। এবার আসি আমরা যে আমার যদি থাকে বাম পক্ষ সমান ডান পক্ষ, তো এই দুটার ভিতরে যদি আমি বাম পক্ষে 2 গুণ করি, তাহলে আমার ডান পক্ষ কি করতে হবে? 2 গুণ করতে হবে। অর্থাৎ আমি যদি বা দিয়ে এখানে 2 করলাম, 2 গুণ করলাম, তাহলে আমার ডান পক্ষ কী করতে হবে? 2 গুণ করতে হবে। এটা আমার রুলস, এটা আমার নিয়ম, এটা আমাকে অবশ্যই মেনে চলতে হবে। তো যদি আমি ডান পক্ষে বাম পক্ষে 5 গুণ করি, তাহলে ডান পক্ষে কি গুণ করতে হবে? 5 গুণ। 5 গুণ গুণ করলে এটা সমান হবে। তাহলে এটা হচ্ছে আমার নিয়ম, রাখতে হবে, মনে রাখতে হবে এই নিয়মগুলো। এবার আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ যদি হয়, আমার বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা মনে করে হয়ে আছে। তো আমি যদি বাম পক্ষে 2 ভাগ করি বা 3 ভাগ করি, তাহলে আমার ডান পক্ষ 3 ভাগ করা লাগবে, তাহলে আমার এটা সমান হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? a/যদি 2 লিখি, তাহলে এটাকে b/2 লিখতে হবে। অর্থাৎ বাম পক্ষে আমি যেটা করব, ডান পক্ষে ঠিক সেটাই করলে আমার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমার মনে রাখতে হবে যে আমি যদি বাম পক্ষে যেটা করব, ডান পক্ষও যদি সেটা করি, তাহলে ওই রাশিটার বা ওই সমীকরণের মানের কখনো পরিবর্তন হয় না। এটা আমরা মনে রাখব। তো আমরা বিভিন্ন অঙ্কের পরিপ্রেক্ষিতে এই ধরনের পারপাস করতে হতে পারে আমাকে, এজন্য আমরা এই নিয়মগুলো মনে রাখব। তো আমার সমীকরণে এই নিয়মগুলো আমার প্রযোজ্য এবং অবশ্যই আমাকে এখান থেকে জানতে হবে। তো আমার এই অধ্যায়ে আমাকে একটা সমীকরণ দিল x + 4 = 5, এটা একটা সমীকরণ, এটা একটা কি সমীকরণ। এই সমীকরণ থেকে আমার মান বের করতে বলবে। তাহলে সমীকরণ থেকে কি করবে? সমীকরণ থেকে কি x এর মান বের করো, x এর মান বের করো। তাহলে আমাকে যদি বলে এই সমীকরণ থেকে x এর মান বের করতে, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমার সর্বপ্রথম যে সমীকরণটা দেওয়া থাকবে ওটা আমরা তুলব। দেওয়া আছে বলে সুন্দরভাবে তুলব, দেওয়া আছে বলে আমি সমীকরণটা তুলব। দেওয়া আছে কি x + 4 = 5, দেওয়া আছে বলে আমি সমীকরণটা আগে তুলব। তোলার পরে আমাকে চিন্তা করতে হবে এই সমীকরণের ভিতরে অজ্ঞাত রাশিটা কি। মানে অজ্ঞাত রাশি মানেই হচ্ছে চলক, চলকটা কি এটা আমাকে আগে চিনতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বা দিয়ে লিখি, যেহেতু এখানে সমান আছে সেজন্য এখানে বা দিয়ে লিখতে হবে, বা দিয়ে লিখতে হবে। তুমি যদি বলো বা দিয়ে আমি লিখবো না, এ চিহ্ন দিয়ে লিখবো, তাও তোমার হবে, অসুবিধা নাই। বা অথবা এ চিহ্ন দিয়ে তোমাকে শুরু করতে হবে, কারণ কি এটা একটা সমীকরণ, এখানে সমান আছে, সেজন্য বা দিয়ে তোমাকে শুরু করতে হবে। এবার শুরু করার পরে এখানে আমার আছে কত অজ্ঞাত রাশিটা কি আছে আগে চিনতে হবে। অজ্ঞাত রাশি মানে হচ্ছে চলক, চলক মানে x y z,
চলক মানে হচ্ছে এক্স ওয়াই জেড। তো এখানে আমার অজ্ঞাত রাশি আছে এক্স, অজ্ঞাত রাশি আছে এক্স। তো আমার যেটা অজ্ঞাত রাশি থাকবে সেই অজ্ঞাত রাশিটাকে আমরা কি করব, সেটাকে আমার বাম পক্ষের জিনিস বাম পক্ষে রেখে দেব। যদি এটা ডান পক্ষে থাকে বাম পক্ষেও থাকে, তাহলে সর্বপ্রথম কাজ যেটা চলক থাকবে, চলক যুক্ত যে পদটা থাকবে ওই পদটাকে আমরা বামে এনে নেব, মানে বাম পক্ষে আইনে নেব। বাম পক্ষে আনলেই আমার তারপরে আমার কাজ করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার এক্স প্লাস 4 = 5 আছে। তাহলে এখানে অজ্ঞাত রাশি আমার বামই আছে, অর্থাৎ এক্স আছে বামই। তাহলে এটাকে কি আমি আর করার দরকার আছে? আর কোনো করার দরকার নাই। তাহলে এক্স আছে, আমি এক্স বসাবো। এবার অজ্ঞাত রাশি আমার বাম পক্ষে থাকুক ডান পক্ষে থাকুক, ডান পক্ষে থাকলে আমাকে বাম পক্ষে নিয়ে আসতে হবে। আর যদি কি বাম পক্ষে থাকে তাহলে বাম পক্ষে থেকে গেল, আমার অসুবিধা নাই। এবার আমার কাজটা হলো যে বাম পক্ষে যদি কখনো মানে সংখ্যা থাকে, আমরা সংখ্যা মানে জানি 1 2 3 4 5 6 -1 -3 2 4, মানে এই ধরনের সংখ্যাগুলো যদি থাকে বাম পক্ষে, এটাকে আমরা ডান পক্ষে পাঠিয়ে দেব। কি করব, আমরা বাম পক্ষেটাকে ডান পক্ষের সংখ্যাগুলো পাঠিয়ে দেব। তাহলে দেখো আমার সমানের এই পাশে তো এটা বাম পক্ষ, এই বাম পক্ষটা আছে এক্স আছে, এক্স তো বাম পক্ষের জিনিস বাম পক্ষে বসিয়ে দেব। +4 আছে, +4 আছে, তাহলে আমরা সমান দিয়ে দেবো, সমান আছে সমান দেব। তো এ পাশে ছিল এক্স +4, এ +4টা কিন্তু আমি এখানে লিখিনি, +4টা বাম পক্ষে ছিল, আমার এক্স +4 ছিল, কিন্তু আমি প্লাসটা লিখিনি, +4টা লিখিনি। +4টা আমাকে লিখতে হবে কোথায়? সমানের ওই পাশে। সমানের ওই পাশে যদি আমি লিখি তাহলে আমার বাম পক্ষের জিনিস যদি প্লাস থাকে দিয়ে আমি ডান পক্ষে লিখি তাহলে হয়ে যাবে মাইনাস, আর বাম পক্ষের মাইনাস যদি সমানের ওই পাশে লিখি তাহলে হয়ে যাবে প্লাস। অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। অর্থাৎ এক পক্ষ থেকে আর এক পক্ষতে নিয়ে আসলে আমার মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে +4 এই সংখ্যাটাকে কি বাম পক্ষে ছিল, এটাকে আনবো ডান পক্ষে। তো ডান পক্ষে আনলে যেটা আছিল আমার আগে থেকে যেটা 5 আছিল, 5টাকে বসিয়ে দেব। এবার দেখো তো এক্স +4 ছিল, তো এখানে আমি +4টা লিখিনি, +4টা লিখবো। +4টা কোথায় লিখবো? +4টা আমরা লিখবো সমানের ওই পাশে, অর্থাৎ ডান পক্ষে। তো ডান পক্ষে লিখতে গেলে বাম পক্ষের জিনিস ডান পক্ষে লিখতে গেলে পক্ষ চেঞ্জ করতে গেলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, সংখ্যাটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে +4 ছিল, সমানের ব্যাপারে যে হবে -4, বা এক সমান হবে কত? 5 টাকা জমা 4 টাকা খরচ। 5 টাকা আমার হাতে জমা আছিল, 4 টাকা খরচ হয়ে গেল, তাহলে থাকবে কয় টাকা? আমার থাকবে 1 টাকা না, 1 টাকা জমা থাকবে। তো +1 টাকা জমা থাকবে, তো +1 দিতে হয় না, +1 দিলেও জমা বোঝায়, না দিলেও জমা বোঝায়। কিছু চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন থাকে, এটা আমরা ধরে নেব। তো এভাবে আমার এক্স এর মান বের হয়ে গেল। অর্থাৎ এক্স এর মান কত? এক্স এর মান কত? 1। এক্স এর মান 1, আমার এক্স এর মান বের হয়ে গেল। এবার আমি ঠিক এভাবে তোমরা কমেন্ট বক্সে জানাও, যে এইটা মানে কি হবে। এইটা তোমাদের কাজ, যে এক্স +8 = 10 এবং এক্স -6 = 2। এ দুটা তোমরা কমেন্ট বক্সে জানাও, এই দুটার অ্যান্সার কি হবে, এক্স এর মান কি হবে। এক্স এর মান কত? এক্স এর মান কত? এ দুটার 1 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বর প্রশ্ন। এ দুটা থেকে এক্স এর মান কত এটা আমাকে কমেন্ট বক্সে জানাও। এবং আমি এবার আরেকবার বুঝাই আরেকটা জিনিস। সেই জিনিস হলো যে আমাকে যদি কখনো প্রশ্নে বলে যে 2x -
3 সমান 4 হলে x এর মান কত? x এর মান কত অথবা সমাধান কত? সমাধান করতে বলতে পারে, একই কথা। তারপরে বলতে পারে বীজ কত বা মূল কত। মূল মানে হচ্ছে বীজ, বীজ মানে হচ্ছে সমাধান। অর্থাৎ কি, এখান থেকে 2x - 3 সমান 4 হলে এটা কি x এর মান নির্ণয় করো। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এবার দেওয়া আছে বলে আগে তুলতে হবে অঙ্কটা, দেওয়া আছে বলে আগে অঙ্কটা তুলতে হবে। 2x - 3 = 4 তুললাম, বা দিয়ে আমরা লিখব। তো আমার চলক অজ্ঞাত রাশি কি x। তো চলক যুক্ত পদ যেটা থাকবে এটাকে বাম পক্ষে আনবো। তো আমার যেটা বাম পক্ষে থাকবে বাম পক্ষে থেকে গেল, আমার মানের চেঞ্জ হলো না। তাহলে আমার এখানে দুইটা পদ আছে, একটা 2x একটা -3। তো এটা বাম পক্ষে আছে, বাম পক্ষে 2xটাকে রেখে দেব। এবার আমার কি আর x আছে? আনতে হবে? আনতে হবে না। সমান এবার আমরা দিব, সমান দিব 4 আছে, 4 লিখলাম। এবার বাম পক্ষে আমি একটা জিনিস লিখিনি, সেই জিনিসটা হলো -3। -3টা আমি লিখব সমানের ওই পাশে। তো সমানের ওই পাশে যদি -3 এ পাশে থাকে, এ পাশ থেকে পক্ষ চেঞ্জ করতে হয়, -3 হয়ে যাবে কি +3, সমানের উপরে +3 হয়ে গেল। বা তাহলে 2x সমান 4 আর 3, 4 টাকা জমা 3 টাকা জমা, তাহলে কয় টাকা জমা হবে? 7 টাকা। তাহলে 7 টাকা জমা হবে, 7 বসিয়ে দেব। বা x সমান, এটা আমি কত লিখতে পারি? এবার আমাকে একটা নিয়ম জানতে হবে। নিয়ম যে সমানের বাম পক্ষে থেকে যদি প্লাস অথবা মাইনাস কোনো সংখ্যাকে নিয়ে যায় ডান পক্ষে, তাহলে সেটা চিহ্ন পরিবর্তন হয়। অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। কিন্তু যদি বাম পক্ষের কোনো জিনিসের সাথে গুণ থাকে, তাহলে সমানের ওই পাশে দেওয়া হবে ভাগ। অর্থাৎ মনে করো 3x সমান 2 আছে, তাহলে x এর সাথে 3টা কী অবস্থা আছে? গুণ। তো আমার বের করতে হবে তো x এর মান। তাহলে x এর সাথে গুণ আছে 3, তাহলে x সমান কী লিখবো? এ পাশে এসে ভাগ হয়ে যাবে। কার ভাগ হবে? যেখানে এটা থাকবে 2/3, যে সংখ্যাটা থাকবে ওইটার সাথে ভাগ হয়ে যাবে। এটা আমার নিয়ম। তাহলে এখানে 2x আছে, আমার মান বের করতে হবে x এর। তাহলে কি হবে x এর সাথে? 7 কি হবে? 7/2। তাহলে x এর মান এটাই, x এর মান এটাই, আমার এটা নির্ণয় করতে হবে। এবার তোমরা কমেন্ট বক্সে জানাও যে এটার উত্তর কত হবে। যদি আমার এটার উত্তর কত হবে কমেন্ট বক্সে জানাও। একটা আমি স্টার চিহ্ন দিলাম, দেন আমি এটা 3x - 7 সমান 4, হ্যাঁ 4 হলে x এর মান কত? হলে x এর মান কত? এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। এই প্রশ্নের মানটা কি হবে এটা কমেন্ট বক্সে তোমরা জানাও। এবার আমরা তোমাদের বইয়ের আমরা উদাহরণগুলা বইয়ের পারা যাবে। এখন আমি দেখতে পাচ্ছি উদাহরণ 1, এগুলা খুব সহজ, এগুলা পারা যাবে। এবং আমরা এবার এগুলো তোমরা ট্রাই করবা। উদাহরণ 2, উদাহরণ 3 এগুলো এখন পারা যাবে। এই ধরনের নিয়ম যদি মেনে করতে পারো, আমি যেগুলো শিখালাম এবং ভিডিও যদি দেখে থাকো, তাহলে উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ 4, উদাহরণ 5 এগুলা তোমরা পারবা। তো আমি তোমাদের বইয়ের উদাহরণ 5 নাম্বারটা আমি করে দেখাচ্ছি। উদাহরণ 5 নাম্বারটা, তো আমার বইয়ের উদাহরণ 5 নাম্বারটা আমি করে দেখাচ্ছি। তো উদাহরণ বইয়ের 5 নাম্বারে কী আছে আমাকে আগে দেখতে হবে, আগে তুলতে হবে। উদাহরণ 5-এ কী আছে তোমাদের বইয়ের? তোমাদের বইয়ের 98 পৃষ্ঠার উদাহরণ 5, উদাহরণ 5, অর্থাৎ উদাহরণ 5-এ কী আছে যে সমীকরণটির মূল নির্ণয় করো।
এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। তো মূল মানে বীজ, বীজ মানে কি সমাধান, একই জিনিস। মূল মানে বীজ, বীজ মানে হচ্ছে সমাধান। তাহলে আমার সমীকরণটা কি বলেছে, যে সমীকরণটা দেওয়া আছে বলে আমি আগে তুলব, দেওয়া আছে বলে সমীকরণটা আমি তুলব। তো আমার কি দেওয়া আছে দেখি, 5y - 2 ইজ ইকুয়াল টু 3y + 8, 3y + 8। এটা একটু দেখো, তোমরা খেয়াল করো, এটা আমার প্রশ্নে দিয়েছে। তাহলে এটার হচ্ছে মূল মানে বীজ বের করতে বলেছে, মানে সমাধান বের করতে বলেছে। এখানে আমার কি, এখানে আমার চলকটা কি আছে, ওয়াই আছে, তাহলে ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে, ওয়াই এর সমাধান করতে বলেছে। তো ওয়াই এর সমাধান আমি যদি করতে যাই, ওয়াই এর সমাধান করতে গেলে আমার কি করতে হবে, সর্বপ্রথম বা দিয়ে আমাকে লিখতে হবে, বা। এবার একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে 5y আছে, -2 আছে, দুটা পদ আছে। এখানে 3y আর +8 আছে, এখানে আছে দুটা পদ। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ দেওয়া আছে, এটা একটা সমীকরণ। এই সমীকরণ থেকে সমাধান করতে হবে। তো আমার সর্বপ্রথম কাজ হলো, যেটা অজ্ঞাত রাশি অর্থাৎ চলকযুক্ত পদ, চলকযুক্ত পদটাকে আমরা একদিকে আনবো মানে বাম পক্ষে আনবো। তাহলে আমার এখানে 5y আছে চলকযুক্ত পদ, তাহলে 5yটাকে রেখে দিলাম। -2টাকে আমি লিখবো না, -2 সবসময় চলে যাবে ডান পক্ষে। এবার এখানে আমি দেখতে পাচ্ছি y যুক্ত পদ হচ্ছে 3y। তো এইটা সমানের এই পাশে আছে, সমানের ওই পাশে মানে ডান পক্ষে আছে, কিছু না থাকলে প্লাস চিহ্ন আছে, +3y আছে। সর্বপ্রথম কাজ আমরা বলেছি কি, যে আমার চলকযুক্ত যে পদগুলা থাকবে সবগুলাকে বাম পক্ষে আনবো। যদি বাম পক্ষে থাকে তাহলে থেকে গেল, না থাকলে আমরা বাম পক্ষে আনবো। এবার আমরা জিনিস একটা খেয়াল করি, 5y সমানের এই পাশে আছে +3y, তাহলে এই পাশে এসে কী হবে, -3y। অর্থাৎ এক পক্ষ থেকে আর এক পক্ষতে চেঞ্জ করতে গেলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে সংখ্যাটা। তাহলে সমান এবার দিই, সমান +8 তো আছে ডান পক্ষে, 8 বসিয়ে দিন। এবার এ পক্ষে কিন্তু আমি -2টা লিখিনি, -2টা লিখবো কোথায়, সমানের এই পাশে অর্থাৎ ডান পক্ষে লিখবো। তো -2টা সমানের এই পাশে যায় কি হয়, +2 হয়ে যায়, +2 হয়ে যায়। নিয়ম, এটা রুলস সুন্দরভাবে। বা আমার 5টা ওয়াই প্লাস মানে কি, 5টা ওয়াই আমার জমা, 5টা ওয়াই আমার জমা থেকে 3টা ওয়াই হয়ে গেল খরচ মানে মাইনাস। তাহলে 5টা জমা, পকেটে আছে আমার 5টা থেকে 3টাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে থাকবে কত আমার, 2y থাকবে। তাহলে 2y সমান 8 আর 2 কত, 10 বসিয়ে দেবো। বা এবার আমার y এর মান নির্ণয় করতে হবে। তো y এর মান নির্ণয় করতে গেলে আমার y সমান দিতে হবে, y এর সাথে গুণ ছিল 2, তো গুণ থাকলে সমানের ওই পাশে যে কি হয়, এই সংখ্যাটা যেটা আছে এটার কি হবে, ভাগ হয়ে যাবে কত, 2। এই 2টা সমানের এই পাশে এসে ভাগ হয়ে গেল। বা y সমান কত, y সমান 5, ভাগ করলে হয় কত, 10কে 2 দ্বারা ভাগ করলে কি 5 দিয়ে দিলাম। এবার বলেছে উদাহরণ 5 যে শুদ্ধি পরীক্ষা মানে হচ্ছে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। শুদ্ধি পরীক্ষা মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা একটা জিনিস এবার খেয়াল করি শুদ্ধি পরীক্ষার, যে আমার যে বাম পক্ষ যেটা আছে, বাম পক্ষ আমার কি আছে, বাম পক্ষ সমান আছে 5y - 2 আছে বাম পক্ষ, সমান 5 ইন্টু মানে গুণ, ইন্টু আছে, ইন্টু মানে গুণ, 5 তাহলে ইন্টু y মানে কত পেয়েছি আমরা, ফলাফলটা বীজ অথবা মূল কত পেয়েছি আমরা, 5 পেয়েছি। তাহলে 5 গুণিত 5 মাইনাস কত আছে 2 সমান 5 5 25, 5 5 25, 25 মাইনাস 2। তাহলে 25 থেকে 2 বাদ দিলে কত হয়, 23 আমরা পেলাম বাম পক্ষের অ্যান্সার। এবার ডান পক্ষে আমরা কত পাচ্ছি দেখি, ডান পক্ষ
এবার ডান পক্ষে আমরা দেখি কত আছে 3y প্লাস 8 সমান নিচে সমান দিই 3 ইন্টু y মানে কত y মানে ছিল আমরা 5 তাহলে 5 যোগ 8 তাহলে 3 পাচ্ছে 15 3 পাচ্ছে 15 যোগ 8 15 আর 8 কত 23 তাহলে 23 তাহলে দেখো তো শুদ্ধি পরীক্ষা মানে আমি যে মূলটা পাবো যে বীজটা পাবো সমাধানে যে মানটা পাবো চলকের ওই মানটা আমি বাম পক্ষ ডান পক্ষতে বসিয়ে যদি সমান পাই তাহলে আমার শুদ্ধি পরীক্ষা হয়ে গেল শুদ্ধি পরীক্ষা এভাবেই করতে হবে কিভাবে যে মানটা পাবো সমাধান ওই মানটা বাম পক্ষ ডান পক্ষতে বসিয়ে একই মান পাই তাহলে এটা সমান তাহলে 23 আর এখানে 23 তাহলে বাম পক্ষে 23 ডান পক্ষ 23 তাহলে আমার শুদ্ধি পরীক্ষা বা অঙ্কটা ঠিক আছে যদি আমি না পাই উলট পালট পাই তাহলে আমার অঙ্ক ঠিক নাই অঙ্ক ভুল আছে তাহলে এভাবে করে আমার প্রত্যেকটা অঙ্ক করতে হবে এবার আমরা আসি যে